আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। ঐকমত্য কমিশনের প্রস্তাবে দ্বিমত বিএনপির। সংসদের মেয়াদ 5 বছর রাখার পক্ষে দলটি। ফ্যাসিবাদের মতো যেনতেনভাবে নির্বাচন করতে দেয়া হবে না। ইসির সাথে বৈঠকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। 22 জুন পর্যন্ত বাড়ল নিবন্ধনের সময়সীমা। প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের রিপোর্ট পেশ। সংস্কারের আগে নির্বাচন অর্থবহ হবে না বললেন ড. তোফায়েল আহমেদ। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ 47 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। আওয়ামী লীগ নেতাদের হাতকড়া পরানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তাপ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলের প্রধান হতে পারবেন না। ঐকমত্য কমিশনের এই প্রস্তাবে একমত নয় বিএনপি। একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। জাতীয় ঐকমত্য কমিশনে এমন প্রস্তাবনা দিয়েছে দলটি। দ্বিতীয় দফায় বৈঠকের পর দলটির নেতাদের মত, সংসদের মেয়াদ 5 বছর রাখার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও ফিরিয়ে আনা উচিত। তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি সমর্থন করে না বিএনপি। এর মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হয় বলে মনে করছেন দলের শীর্ষ নেতারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। সংস্কার প্রস্তাব নিয়ে প্রথম দিনের অসমাপ্ত আলোচনা সমাপ্ত করতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আবারও বিএনপি। সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল যোগ দেন বৈঠকে। গত 15 বছরে দেশে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বৈঠকের শুরুতেই দলটিকে স্মরণ করে ঐকমত্য কমিশন। যদিও সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে কমিশনের করা বেশ কিছু সুপারিশ নিয়ে দলটির ছিল জোরালো আপত্তি। দলীয় ফোরামে আলোচনার পর দ্বিতীয় দফার বৈঠকে ইতিবাচক মনোভাব দেখায় বিএনপি। আমরা কাছাকাছি এসেছি, বেশ কিছু বিষয়ে আমাদের দ্বিমত আমরা বলেছি। আমরা বিশ্বাস করি আর কি যে গণতন্ত্রে এটাই স্বাভাবিক। আমরা বাকশালে বিশ্বাস করি না যে এমন কিছু করা হবে যেটা সবাইকে মানতে বাধ্য হওয়া লাগবে। দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত, যা সর্বাপেক্ষা উত্তম, তেমন কিছুই হওয়া উচিত, তেমন কিছুই করা উচিত। পরে বৈঠকের অগ্রগতি নিয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদ। জানান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা সংসদের মেয়াদ 5 বছর রাখারই সুপারিশ করেছে বিএনপি। প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েও দিয়েছে মতামত। পার্টি চিফ যদি প্রাইম মিনিস্টার হন, এক্ষেত্রে সেটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস, তাতে কোনো অসুবিধা নাই। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয়, যেটা হয়েছে, এবং যদি ফ্রি, ফেয়ার, নিউট্রাল ইলেকশন আমরা এনশিওর করতে পারি থ্রু ইলেকশন কমিশন, তাহলে পরে যেই ভোটের মাধ্যমে যে পার্লামেন্ট নির্বাচিত হবে, সেখানে মনে করতে হবে জনগণ তাদেরকে চায়। মেজরিটি পার্টি যে পার্টির চিফকেই প্রধানমন্ত্রী করবে, সেটা আরেকজনকেও তো করতে পারে, সেটা অপশন থাকা উচিত। এবং মেজরিটি পার্টি থেকে প্রাইম মিনিস্টার হলেও যে লিডার অব দি হাউস হবে কি হবে না, অন্যজন হবে কিনা, সেটাও তো অপশন রাখা উচিত যে অন্যজনও হতে পারে, তিনিও হতে পারেন। এর আগে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো লিখিতভাবে মতামত দেয়। তাদের আংশিক একমত বা ভিন্ন মতের বিষয়গুলো নিয়েই ঐকমত্য কমিশনের এই ধারাবাহিক আলোচনা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিবাদের মতো যেনতেনভাবে নির্বাচন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচন কমিশন সংস্কারের পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে ইসি সচিব জানিয়েছেন, রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজনৈতিক দল নিবন্ধন ও জাতীয় নির্বাচন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার সিএসের সাথে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। এতে নির্বাচন কমিশন সংস্কার, রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা, বিগত নির্বাচনগুলোর প্রার্থী ও কর্মকর্তাদের তদন্ত করে বিচারের আওতায় আনা সহ নানা ইস্যুতে আলোচনা হয়।
বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বর্তমান ইসি 2022 সালের বিতর্কিত আইনে গঠিত। এই আইন সংশোধন না হলে ফ্যাসিবাদের সাথে বর্তমানের নির্বাচনের পার্থক্য থাকবে না। পুরাতন যে সিস্টেম রয়েছে ধর মারি পেরেকে কাট, যে পেরেক মারের যে একটা সিস্টেম, যে যখন ইচ্ছা তখন 5-6 মাস সময় নিয়ে দ্রুত একটা ইলেকশন আয়োজন করে দেওয়া, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করা, এই সুযোগ ছাত্র জনতা এবার আর দিবে না। এজন্য আমরা তাদেরকে বলেছিলাম যে নতুন বাংলাদেশে আপনাদেরকে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটি লাইন সংস্কারের যে এসেছে বদিউল আলম স্যারের নেতৃত্বে সংস্কার কমিশনের, আপনাদেরকে সেগুলো নিয়ম নীতির মধ্য দিয়ে প্রায়োগিক আকারে নিয়ে এসে বাংলাদেশকে সেদিকে যাত্রা সূচিত করতে হবে। এবং তারা এই বিষয়ে কথা বলেছেন। তারা বর্তমান ইসি থাকবে কি থাকবে না তা জাতীয় ঐকমত্য কমিশনের ওপর নির্ভর করবে বলেও জানান তিনি। এখন যারা আছেন আমরা মনে করি তাদেরকে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। সংস্কার ঐকমত্য কমিশনের রিপোর্ট আসার পরে যদি ওনারা থাকতে পারে থাকবে, আর না থাকতে পারলে থাকবে না। এটা ঐকমত্য কমিশনের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। এ সময় নাসির পাটোয়ারি বলেন, নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য দল গোছানোর প্রয়োজনীয় সময় দরকার বলে ইসিকে জানানো হয়েছে। আমরা খুবই নবীনতম দল, আমরা সবগুলো গুছাচ্ছি এবং আমরা একটু সার্টিফাই করতে চাই যাতে হলো ফেসিবাদী কোনো কেউ আমাদের এখানে অংশগ্রহণ করতে না পারে। এদিকে রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে ব্রিফ করেন ইসি সচিব। আমরা বিদ্যমান শর্তে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা রোববার 22শে জুন পর্যন্ত বৃদ্ধি করব। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সরকারি কর্মচারী সহ যে কাউকে মেম্বার অথবা কাউন্সিলর পদে নির্বাচন করার সুযোগ রেখে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। গ্রাম আদালত বিলুপ্তি, উপজেলায় ফৌজদারি ও দেওয়ানি আদালত স্থাপন, সরকারি অর্থ বরাদ্দ বৃদ্ধি, স্বাস্থ্য সেবার মান বাড়ানো সহ বেশ কিছু প্রস্তাব করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এ উপলক্ষে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সংস্কারের আগে নির্বাচন অর্থবহ হবে না বলে জানান কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। ফাজলে রাব্বির রিপোর্ট। প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার প্রায় 2 মাস পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দিল স্থানীয় সরকার সংস্কার কমিশন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ জানান, 2 খণ্ডে 500 পাতা সংস্কার প্রস্তাবে জোর দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন পরিচালনায় গণতান্ত্রণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের। জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে মেম্বার ও কাউন্সিলররা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। তাদের ভোটে নির্বাচিত হবেন চেয়ারম্যান অথবা মেয়র। চেয়ারম্যান যিনি হবেন, চেয়ারম্যান কাউন্সিল এবং সভাধিপতি এরা পূর্ণকালীন। এইখানে কোন চাকরি করে আপনি পারবেন না করতে, কিন্তু মেম্বার হতে কোনো আপত্তি দেখি না। সেই জন্য আমরা মেম্বারশিপ এবং কাউন্সিলর হওয়া এটা সবার জন্য মুক্ত করার প্রস্তাব করেছি। সরকারি বেসরকারি যেই চাকরি করুন, এটা আপনি ইলেকশনটা করতে পারবেন। কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে একীভূত করে একটি নতুন স্বাস্থ্যকেন্দ্র করার প্রস্তাব করা হয়েছে গ্রাম আদালত বিলুপ্তির। ইউনিয়ন পরিষদকে ইউনিয়ন পরিষদের ফাংশন করতে দেন, আদালতের ফাংশন জুডিশিয়ারিকে দেন। উপজেলাতে আদালত আসুক, আর উপজেলাতে এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের একজন অফিসার নিয়োগ করুন। সংবাদ সম্মেলনের প্রশ্ন ছিল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে কমিশনের অবস্থান নিয়ে। সরকার এবং রাজনৈতিক দলগুলো একমত হয়ে এটার সিদ্ধান্ত নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক। আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন। কাজের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে স্থানীয় সরকার জনপ্রতিষ্ঠান ও জনপ্রকৌশল অধিদপ্তর করার প্রস্তাব করা হয়েছে। কমিশন মনে করে প্রস্তাবিত সংস্কারগুলো করতে একটি স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করা প্রয়োজন। এছাড়া সংশোধন এবং নতুন করে মোট 6টি আইন করতে হবে। বাকি সংস্কার নির্বাহী আদেশেই করা সম্ভব। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হলেও নানা চক্রান্তের কারণে তা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। জাতিকে একত্রিত রাখতে সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন বলেও মনে করেন বিএনপি মহাসচিব। কেমন একটা অস্থিরতা চলছে, বেশ নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি, অনিশ্চিত করে ফেলছি। রাজনৈতিক দল, গোষ্ঠী সকলের দায়িত্ব হবে
অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা, সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাবো নির্বাচনের মধ্যে। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ 47 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে 24 জুন ও 20 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে হাতকড়া পরিয়ে আসামিদের এজলাসে তোলার বিষয়টি উপস্থাপন করা হলে পুলিশকে বাড়াবাড়ি না করার আদেশ দেন আদালত। তবে আসামিরা শৃঙ্খলা ভঙ্গ করলে পুলিশকে অ্যাকশনে যাবার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মিজান শাহজাহানের রিপোর্ট। সকাল 10টা, কড়া নিরাপত্তায় আসামিদের আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রিজন ভ্যান থেকে প্রথমে নামানো হয় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে, এরপর নামানো হয় শাহজাহান খানকে। এ সময় সংবাদ মাধ্যমের সামনে কথা বলার চেষ্টা করেন সাবেক এই নৌপরিবহন মন্ত্রী। তবে হাসানুল হক ইনুকে আগের মতোই হাস্যোজ্জ্বল দেখা গেছে আদালতে। এরপর একে একে ট্রাইব্যুনালে তোলা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জোনায়েদ আহমেদ পলককে। সব আসামিকে হাতকড়া পরানো হলেও লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা যায় ফারুক খানকে। বাকি আসামিদেরও হাতকড়া পরিয়ে তোলা হয় এজলাসে। পরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে শুনানি হয়। তদন্তের কনক্লুশনের যে দিকে যাচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রী পরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন। এটা পিওর অ্যান্ড সিম্পল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা হাতকড়া পরানো অবস্থায় আসামিদের এজলাসে তোলা নিয়ে প্রশ্ন তোলেন আদালতে। আদালতের ভেতরেও যদিও বলছে যে ভুলবশত, সেটা হলো যে হ্যান্ডকাপ পরিয়ে ঢুকানো হয়েছে। সেলফ কন্ট্রাডিক্টরি তারা বলছে এটা জেল অথরিটি করছে, আমরা না। আবার বলছে যে না, এরা মিসবিহেভ করছে আমাদের সাথে, দ্যাটস ওয়াই বলছে। তো যে এটা কিন্তু আপনারা যে কোনো এক্সকিউজ পাবেন পুলিশের লক্ষ্য করে বলছে, সেটা মনে করেন আপনাদের স্পেয়ার করা হবে না। সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন, এটাই ওনারা আদালতে জানিয়েছেন। তো এই বিষয়টা প্রসিকিউশনের কিছু দায়িত্ব নেই। যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিরা সরাসরি মানবতা বিরোধী অপরাধে জড়িত, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে গিয়ে কিছুটা সময় লাগছে। এ মামলায় ওবায়দুল কাদের সহ অন্য আসামিরা পলাতক। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। 4 দিনের সরকারি সফরে আগামীকাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, দোহায় আর্থনা সামিট 2025-এ অংশ নেবেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এই সফরে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হবে। এছাড়াও এ সফরের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ পুনরায় চালুর অনুরোধ করবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিয়োগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পিস কিপিং জন পিয়েরে ল্যাক্রোয়েক্স। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা জানান। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আসার পর তারা জাতিসংঘকে দেয়া বাজেট কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কিছুটা সীমাবদ্ধতা দেখা দিতে পারে। তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে শান্তিরক্ষা মিশন ভালোভাবে পরিচালনার বিষয়ে আলোচনা চলছে। We will continue to discuss about not only our cooperation with Bangladesh on peacekeeping, but also how we can work together to continue to make the case for peacekeeping, because I think it's important to highlight the good work that our peacekeepers are doing.
24,247 কোটি টাকা ব্যয় 14টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন 3,001 কোটি 34 লাখ টাকা, প্রকল্প ঋণ 16,719 কোটি 73 লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন 4,426 কোটি 17 লাখ টাকা। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে 13,500 কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ সহ 14টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে মাতুয়াইলে পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় প্রধান দুই আসামি ডেমরা থানা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক পুলিশের রিমান্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। তারা স্বেচ্ছায় সেই জবানবন্দি প্রত্যাহার না করায় শিশু ফাইয়াজকে ওই মামলার তালিকা থেকে বাদ দেওয়া যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 50তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে উপদেষ্টা আরও বলেন, দ্রুত এই মামলার তদন্ত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ফাইয়াজের মামলাটা এরকম একটা মামলা এবং এখানে দুইজন আসামি তারা 164 স্টেটমেন্ট দিয়েছিল। তো আমি খবর নিয়ে জানলাম উনারা যদি 164 এই স্টেটমেন্টটা রিট্র্যাক্ট না করে তাহলে এই মামলাটার নিষ্পত্তি বা ফাইনাল রিপোর্ট দেওয়া খুবই দুষ্কর এবং এটা সম্পূর্ণভাবে পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বিষয়। এখানে আইন মন্ত্রণালয় করার কিছু নাই। গুম ও বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দৃশ্যমান বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে গুম বিরোধী সংগঠন মায়ের ডাক। স্বজনদের ফিরে পেতে এখনও রাজপথে আন্দোলনে নামতে হওয়ায় সরকারের সমালোচনা করে গুমের শিকার পরিবারগুলো। দৃশ্যমান বিচার নিশ্চিত করতে না পারলে 24-এর মতো আরও একটি আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সংহতি জানান। দেখুন মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। আগস্টের পর এতগুলো যে মাস চলে গেল, আমরা কারো কাছ থেকে কোনো বিচারই পেলাম না। শুধু এইভাবে রাস্তায় রাস্তায় এইভাবে দাঁড়িয়েছি। বাবার জন্য সন্তানের এই আহাজারি, এমন বুকফাটা কষ্ট নিয়ে হাজারো মা বোন সন্তানরা অপেক্ষায় তার প্রিয়জনের। জানে না সে কি বিধবা কিনা অথবা তার সন্তান এতিম কিনা। তারা এখনো বোঝে না কেন দৃশ্যমান বিচার হচ্ছে না। সবাই প্রশ্ন করে যে আমার বাবাকে কে নিখোঁজ করছে, কোথায় গেছে তোমার বাবা। কোনো প্রশ্ন আজ পর্যন্ত দিতে পারিনি। অন্তত বিচার তো দূরে থাকে, অন্তত আমাদের হদিস জানাক যে কোথায় আছে, বেঁচে আছে নাকি নেই, আমরা তো জানতে চাই। এই খুনি হাসিনা, গুম খুনের নায়ক জিয়াউল হাসান সহ সকলের কেন এখনো প্রত্যাশিত বিচারের মুখোমুখি হয়নি। রাজধানীর হাইকোর্ট মাজারের সামনে গুম খুন বিরোধী সংগঠন মায়ের ডাকের বিক্ষোভ সমাবেশে অংশ নেয় স্বজনহারা পরিবারগুলো। এতে সংহতি জানায় বিভিন্ন রাজনৈতিক দল। ক্ষোভ জানিয়ে তারা বলেন, গুম খুনের বিচার করতে না পারলে ব্যর্থ এই সরকার। যদি এই সমস্ত অন্যায় অত্যাচার নির্যাতনে বিহিত না হয় তাহলে দেশে ন্যায্যতা প্রতিষ্ঠা হবে না। একটা ট্রাইব্যুনালের মাধ্যমে আগামী 10 বছরের বিচার হবে না, কিন্তু যদি 10টি ট্রাইব্যুনাল গঠন করেন তাহলে 1 বছরের মধ্যে আগামী ডিসেম্বরের আগেই এই মাফিয়াদের বিচার করা সম্ভব। যারা এই গুমের জনক সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দেন সংগঠনের আহ্বায়ক সানজিদা ইসলাম। যারা কোনায় কোনায় যেই দোষর আছেন এখন আওয়াজ তুলতে চেষ্টা করেন, এই বাংলায় আওয়ামী লীগের ঠিকানা হবে না, আমরা হতে দিব না। পরে নিজেদের দাবি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্মারকলিপি দিতে যায় মায়ের ডাক। দ্রুত সব দাবি মেনে না নিলে রাজপথে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ডাকও দেন সংগঠনটির নেতারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় 8 জনের নামে বনানী থানায় মামলা করেছে তার ভাই। এর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 ছাত্রনেতার নাম রয়েছে। আসামিদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। এদিকে পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তরিক ইসলামের রিপোর্ট। তুচ্ছ ঘটনায় শনিবার রাতে রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের জেরে ছুরিকাঘাতে নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ। শিক্ষকরা মীমাংসা করে দেওয়ার পরও
বহিরাগতদের ডেকে এনে পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে জানান সহপাঠীরা। হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বনানী থানার সামনে মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। পরে রাজধানীর বনানী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতা সহ 8 জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের ভাই। পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। এদিকে পারভেজকে ছাত্র দলের সক্রিয় কর্মী দাবি করে জাতীয়তাবাদী ছাত্র দলের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে। অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে ডিএমপি। 8 জনকে এজাহারভুক্ত করে আরো 20-30 জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। এই মামলায় রুজু হওয়া থেকে শুরু করে পূর্বাপর ঘটনাগুলো আমরা বিশ্লেষণ করছি। রহস্য উদ্ঘাটনে মামলার ঘটনার সাথে জড়িত যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ শুরু করেছি। আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এই মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। সহপাঠীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া 3 বন্ধু মেহেরুল ইসলাম, মহাতির হোসেন ও আবু তোহা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গোটা দেশকে ঘৃণা ও প্রতিহিংসায় ভরে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। রাজধানীর বনানী কার্যালয়ে বর্ধিত সভার দ্বিতীয় দিনে তিনি বলেন, অশুভ শক্তি জনগণকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। নব্য ফ্যাসিবাদ ও তাদের দোসররা সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে। এ সময় সর্বত্র দলীয়করণ, চাঁদাবাজি ও দুর্নীতি বাড়ার অভিযোগ করেন তিনি। জাপা চেয়ারম্যান আরও বলেন, শেখ হাসিনার চেয়েও বর্তমান সরকার ও দোসররা আরও বেশি আগ্রাসী। দুর্নাম, জুলুম ও অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের রুখে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। পরিবেশ বান্ধব পোশাক কারখানা স্থাপনে আগ্রহ বাড়ছে গার্মেন্টস মালিকদের মাঝে। কারখানার ছাদে সৌরশক্তির প্যানেল স্থাপন করে জ্বালানি চাহিদা মেটাচ্ছেন অনেকে। 2030 সালের পর পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন বাধ্যতামূলক হবে এমন পূর্বাভাসের আগেই সৌরশক্তি ব্যবহারে ঝুঁকছেন মালিকরা। তবে যন্ত্রাংশ আমদানিতে উচ্চ কর হার সোলার প্যানেল স্থাপনে এখনও বড় বাধা বলে মনে করছেন বিশ্লেষকরা। রিপোর্ট শরফুল আলমের। আশুলিয়ায় টিম গ্রুপের পোশাক কারখানা 4A ইয়াং ডাইং আন্তর্জাতিক লিড সার্টিফিকেশন পাওয়া কারখানাটির পণ্য রপ্তানি হয় ইউরোপের বিভিন্ন দেশে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে কারখানার 3টি ভবনের ছাদে বসানো হয়েছে 750 কিলোওয়াট ক্ষমতার 3টি সৌর বিদ্যুৎ কেন্দ্র। প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে এখানে চলছে উৎপাদন কার্যক্রম। আমাদের এখানে ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে ডিমান্ডের 50%। 2030 সাল নাগাদ আমরা আমাদের প্রোডাক্টের যে কার্বন ইমিশন আছে সেটা 50% পর্যন্ত কমিয়ে আনবো। এই ন্যায্য রূপান্তরের জন্য কি কি দরকার, তার জন্য শিল্পকে এবং শ্রমিককে কিভাবে প্রস্তুত হওয়া দরকার। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে ব্যবসায়িক সুবিধা এবং টেকসই উন্নয়নের জন্য প্রাকৃতিক শক্তি ব্যবহার সময়ের দাবি। আমরা প্রত্যেকেই ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু সোলার প্যানেলে যেতে চাই। সোলার প্যানেলের বিভিন্ন কম্পোনেন্টের উপরে এসডি, এটির উপর আবার ভ্যাট, এরকম নানা কিছু কিন্তু ইম্পোজ করা আছে। তো এটার যৌক্তিকতাটা আমাদের কাছে কখনোই আমরা উদ্ভাবন করতে পারি। গবেষকরাও উচ্চ করের বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। নবায়নযোগ্য জ্বালানির যে নীতি এবং সেটার যে বাস্তবায়ন, এটা কেবল আমাদের নিজেদের জন্যই যে এটা প্রয়োজন সেটা না, আমাদের মার্কেট অ্যাক্সেসের জন্য এটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। পোশাক শিল্পে প্রযুক্তি ও রূপান্তরিত জ্বালানি ব্যবহারের পাশাপাশি শ্রমিকদের অধিকার নিশ্চিতের প্রতি নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রূপান্তরিত জ্বালানির দিকে ঝুঁকছে দেশের তৈরি পোশাক শিল্পগুলো। এতে একদিকে পণ্যের উৎপাদন খরচ যেমন কমছে, তেমনি টেকসই হচ্ছে তাদের ব্যবসা সম্প্রসারণ। তবে রূপান্তরের ফলে যাতে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, সেদিকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, আশুলিয়া, ঢাকা। প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। এটিএন বাংলার স্টুডিওতে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট নিয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রতিবন্ধীদের পেছনে ফেলে উন্নয়নের মূলধারায় ফেরার কোনো সুযোগ নেই বলে এ সময় জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট।
এটিএন বাংলার বিএফডিসি স্টুডিওতে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় বাজেট 2025-26 প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি সঠিক ব্যক্তিদের সুবিধা দেওয়ার ব্যবস্থা গ্রহণের কথা জানান বক্তারা। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। এই স্কুলগুলোর শিক্ষার মানটাও আপনাদের যাচাই বাছাই করা উচিত, তাদের স্কিল, তাদের জব মার্কেটের জন্য রেডি করা। এখানে সরকারি বেসরকারি কর্পোরেট সেক্টর সবাইকেই কিন্তু এগিয়ে আসতে হবে, যাদের কাছে পৌঁছার কথা তারা যাতে পায় সেই ধরনের উদ্যোগগুলোও কিন্তু গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বলেন, উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে তালিকা করে প্রতিবন্ধী ব্যক্তিদের পর্যাপ্ত সুবিধা দেওয়া হবে। প্রতিবন্ধী শনাক্তকরণ এবং তাদের নিবন্ধন, পরিচয়পত্র প্রদান, এই কাজগুলো কিন্তু আমরা করছি। এর বাইরেও কিন্তু আমাদের একটা ক্লিয়ার মেসেজ, আমাদের যারা সিলেকশন প্রসিডিওরে যে লোকগুলো থাকবে তাদেরকে কিন্তু কোন অবস্থাতে এই প্রক্রিয়ার মধ্যে যেন কোন রকম দুর্নীতি হয়, আমাদের জিরো টলারেন্স। উন্নয়নের মূলধারায় ফিরতে হলে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিত্তবানদের একসাথে কাজ করার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিবন্ধী মানুষদেরকে আমরা পিছনে রেখে কিন্তু কোনোভাবে উন্নয়নের মূলধারা আমরা ফিরে যেতে পারবো না। তাই আমরা মনে করি আমাদেরকে রাষ্ট্রকে, সরকারকে, বিশেষ করে এদেশের নানা শ্রেণী পেশার মানুষ, বিত্তবানরা যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু এক তালে এক লয় এক সুরে যদি আমরা প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করি তাহলেই কিন্তু আমরা তাদের সুরক্ষা দিতে পারবো। অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার কর্মী মনসুর আহমেদ চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের কো-ফাউন্ডার ও নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা, অর্থনীতিবিদ ডাক্তার এম আবু ইউসুফ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণ সামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো বাজারে নিয়ে এসেছে ৩৯ ঢালাই স্পেশাল সিমেন্ট। ভবনের ছাদ, বিম ও কলামের জন্য কার্যকরী এই বিশেষ ব্লেন্ডেড সিমেন্ট দেশের নির্মাণ সামগ্রী খাতে এক যুগান্তকারী পদক্ষেপ। রাতে ময়মনসিংহ শহরের একটি হোটেলে ফিতা কেটে ৩৯ ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার মেসার্স অখিল অ্যান্ড ব্রাদার্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মেঘনা গ্রুপের এমজিআই এর ডিজিএম সেলস অ্যান্ড মার্কেটিং জিয়াউর ইসলাম, এজিএম বিদ্যুৎ কুমার বণিক, ম্যানেজার রফিকুল ইসলাম এবং মেসার্স অখিল অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী অখিল ধর বক্তব্য রাখেন। আন্তর্জাতিক সংবাদ। আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার দেশটির ৫০টি রাজ্যে ডাকা 50501 প্রতিবাদ বিক্ষোভে রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো সহ প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতরণ, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজায় গণহত্যা এবং ইউক্রেন নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ করেন তারা। কক্সবাজারের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মুজিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পরিচালক শাফাফ রহমান সাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার। কোম্পানির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক নিমাই কুমার সাহার সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির এফসিএ পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান শাহিদুজ্জামান চৌধুরী, সন্ধানী লাইফ হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল সালেহ আহমেদ, গ্রুপ অ্যাডভাইজার মাহমুদুল বাড়ি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া তালুকদার সহ আরও অনেকে। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 500 জন ব্যবসা সফল উন্নয়ন কর্মী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে না দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামাতের আমির শাহজাহান চৌধুরী। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মহানগর জামাত আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় জেলা আমির বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও সরকারের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা দোসররা বর্তমান সরকারকে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে। পার্টেক্স খেলার খবর। পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ হকি দল। জাকার্তায় AHF কাপে বাংলাদেশকে প্রায় আটকে দিয়েছিল স্বাগতিকরা। অবশ্য খেলার ২৫ মিনিটে ওবায়দুল ইসলাম জয়ের গোলে লিড নেয় বাংলাদেশ। ৩ মিনিট পর সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে ইন্দোনেশিয়া গোল করে ব্যবধান ২-১-এ নামিয়ে আনে। তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে খায়রুল্লাহ আকমল ২-২-এ সমতা ফেরান। ড্র হতে যাওয়া ম্যাচের শেষ মুহূর্তে গোল করে বাংলাদেশকে জয় এনে দেন রাব্বি। মঙ্গলবার গ্রুপের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। ঐকমত্য কমিশনের প্রস্তাবে দ্বিমত বিএনপি। সংসদের মেয়াদ ৫ বছর রাখার পক্ষে দলটি। ফ্যাসিবাদের মতো যেনতেনভাবে নির্বাচন করতে দেয়া হবে না, ইসির সাথে বৈঠকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ২২ জুন পর্যন্ত বাড়ল নিবন্ধনের সময়সীমা। প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের রিপোর্ট পেশ। সংস্কারের আগে নির্বাচন অর্থবহ হবে না বললেন ডক্টর তোফায়েল আহমেদ। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ ৪৭ জনের বিরুদ্ধে অপরাধী প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। আওয়ামী লীগ নেতাদের হাতকড়া পরানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তাপ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।